দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে আয়োজিত প্রতিদিনের অনুষ্ঠান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহি। আমরা এই টক শোতে সচরাচর পলিটিক্স বা রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা একটা স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ঈদ যাত্রা। এবং এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন এবং জুমে আমাদের সাথে কানেক্টেড হবেন আরেকজন। প্রথমে পরিচয় করে দিচ্ছি স্টুডিওতে আসা অতিথির সাথে। আমাদের সাথে আছেন ডক্টর SM সালেউদ্দিন, পরিবহন বিশেষজ্ঞ এবং ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির সাবেক নির্বাহী পরিচালক। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জুমে পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন মোজাম্মেল হক চৌধুরী, যিনি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। আমরা আলোচনা শুরু করব। স্যার, প্রথমে আপনার কাছে যাব, এই যে ঈদ যাত্রা, এটাই আজকে আমাদের টপিক। তো প্রথমেই বলতে হয় যে বাস টার্মিনালে যে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, এটা প্রতি বছরই আসে ঈদের সময়টায়। এবারও কিন্তু এই অভিযোগ উঠেছে এবং আমি যদি একটা এক্সাম্পল দিই, যে 150 টাকার টিকিট 450 টাকা পর্যন্ত তারা চাচ্ছে। তো বাস মালিকদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে এটা যুক্তিগত, তো তারা যুক্তি দিয়েছেন যে যাবার সময় 10টা গাড়ি যদি যায় যাত্রী ভর্তি করে, আসার সময় 5টা ফেরত আসে এবং 5টা খালি আসে, যাত্রী সহ 5টা আসে। তো যার কারণে এই ভাড়াটা তারা যাত্রীদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন। এটা কতখানি যুক্তিসঙ্গত? আপনাকে ধন্যবাদ একটা সময় উপযোগী এই অনুষ্ঠানটা করার জন্য। এখন ঈদ সামনে, জি, মানুষের যাতায়াত অলরেডি শুরু হয়ে গেছে। যাত্রীদের নিয়ে আপনার 10টা গাড়ি যদি যায়, আপনার কথায় যা বুঝলাম, 10টা গাড়ি গেলে যদি 5টা ফেরত আসে, খালি ফেরত আসে, এবং এটার জন্য যেই অধিক ভাড়া নেওয়া হচ্ছে, এটা তো মানে এটার কোনো রকমেরই কোনো নাই, এটার সাপোর্ট করার মতো কোনো ধরনের কোনো আপনার পয়েন্ট নাই আমার কাছে। তার কারণ হলো যাত্রীরা এটাকে কেন বেয়ার করবে? যে এটা দেখতে পারে যখন টিকিট আপনার মূল্য নির্ধারণ করা হয়, টিকিট নিয়ে যারা, যেমন বিআরটি এটা নিয়ে কাজ করে, তারা তো এই ফ্যাক্টসগুলো জানে যে এই ধরনের একটা কিছু হবে। তো এটা কিন্তু তখনই যদি আপনার যেই সকল ক্রাইটেরিয়াগুলোর উপর নির্ভর করে টিকিটের মূল্যায়ন করা হয়, তখনই যদি এটাকে ধার্য করে বা এটাকে হিসাব করে যদি আপনার কি বলে ইনক্লুড করে, তাহলে কিন্তু পরবর্তীতে যাত্রীরা এটা নিয়ে আর কথাও বলবে না, এটা এবং ভোগান্তিটাও কমবে। এটা হলো এক। আরেকটা হলো, শুধু যে এটা আমাদের দেশেই এইটা হচ্ছে তা নয়, কিন্তু এই ধরনের উৎসব পৃথিবীর সব দেশে আছে, সব জাতিরই আছে। আপনার আমি যখন বাইরে পড়াশোনা করেছি, আমি দেখেছি যে আপনার এই যে 25শে ডিসেম্বর যে বড়দিন, ক্রিসমাসের সময় কিন্তু আপনি দেখবেন ওয়ান ওয়েতে আপনার প্রচুর যাত্রী যাচ্ছে আর ব্যাক করছে, কিন্তু মানে অত যাত্রী নাই কিন্তু ব্যাক করতে হচ্ছে। তো সেখানের অভিজ্ঞতাগুলো কিন্তু নেওয়া প্রয়োজন। আমার একটা জিনিস আমি সব সময় আমি আমার চাকরি জীবনে বা আমার জীবনে আমি লক্ষ্য করেছি যে আমাদের এখানে আমরা এই বাইরের এক্সপিরিয়েন্সগুলোকে, যেগুলো নাকি বাইরের থেকে আমাদের এখনও শিক্ষণীয়, এই জিনিসগুলোকে আমরা খুব একটা কাজে লাগাই না। বাইরের সিটিগুলো কিভাবে তারা তাদের যাত্রীদেরকে আপনি সিটির থেকে আপনার ইয়াতে রুরাল এরিয়াতে নিয়ে যায় বা অন্য সিটিতে নিয়ে যায়, এবং তারা কিভাবে চালায়, এগুলো কিন্তু আপনার এই যে সকল প্রতিষ্ঠানগুলো আমাদের এখানে কাজ করছে, এগুলো নিয়ে পুলিশ বলেন, বিআরটিএ বলেন, ডিটিসিএ বলেন, এদের কিন্তু এই জিনিসগুলো এখন তো আর আপনার ট্রেনিংয়ের জন্য যাওয়ার দরকার হয় না, এখন সব অনলাইনে হচ্ছে, আপনার অনলাইনে এক্সপিরিয়েন্সগুলো নেওয়া যায়। তো আমি মনে করি যে এটা আমরা যেটা করছি, যে 5টা গাড়ি ইতে আসে এই জন্য উৎকোচ নিয়ে, এটাকে উৎকোচই আমি বলবো, যে একটা যাত্রীকে হয়রানি করা হচ্ছে। এটা করা ঠিক হবে না। একটু ইন্টারাপ্ট করি, আপনি কি বলছেন যে কোঅর্ডিনেশনটার অভাব আছে আমাদের? যে কারণ এখানে বাস মালিকরা যে অভিযোগটা করছেন, ওনাদেরকেও তো এই কস্টটাকে উঠাতে হবে, যেটা ওনারা বলছেন। তাহলে বাইরের অভিজ্ঞতা আপনি যেটা বললেন, গ্যাপটা কোথায় আসলে তাহলে, যেটা এখানে ফলো করা হচ্ছে না? গ্যাপটা হলো আপনার ধরেন আমাদের আরেকটা জিনিসও আছে, সেটা হলো যে দেখা যাবে যে ট্রান্সপোর্ট সেক্টরে কিন্তু যে সকল আমাদের মালিক ভাইরা আছেন,
ট্রান্সপোর্ট সেক্টরে তাদের কথাগুলো, তাদের অসুবিধাগুলো, সুবিধাগুলো, জি এগুলো সব বিবেচনায় এনেই কিন্তু আপনার আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে কাজ করার, তাদেরকে বেশি বেশি করে এদের সাথে বসতে হবে। তার কারণ এটা তো ফ্যাক্ট, আমি তো ছিলাম ট্রান্সপোর্ট সেক্টরে, আমার গোটা লাইফটাই আমি বাংলাদেশে কাটিয়েছি এই সেক্টরে। তো আমি যেটা দেখেছি সেটা হলো যে মানে তারা কেন এটা চায়, কেন এটা করে, এই কেনর ভিতরে কিন্তু আপনাকে যেতে হবে। যেই প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই গ্যাপটা থাকতে হবে না, এটা যেতে হবে যে ওয়াই দে ওয়ান্ট ইট অ্যান্ড হাউ টু মিনিমাইজ দ্য আপনার সাফারিংস। এই জিনিসগুলো যদি ওই আপনার দেখে তাইলে ভালো হয়। এটা হলো একটা। আরেকটা হলো যে যারা নাকি ধরেন আপনার অযৌক্তিকভাবে এই ভাড়াটা নিচ্ছে, জি সেই জিনিসটা আপনি কখনো যৌক্তিক বললেন। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছে, তারা দেখবে আসলেও কি 5টা গাড়ি খালি আসতেছে, তদারকিটা থাকতে হবে এবং তদারকিটা সেই থাকতে হবে, জায়গায় মনিটরিংটা থাকতে জি হবে। অফ কোর্স। জি স্যার, আপনার কাছে আমরা ব্যাক করব আলোচনার জন্য। আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন জনাব মোজাম্মেল হক চৌধুরী, যিনি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য জুমে। আপনি হয়তো শুনছিলেন আমরা কি নিয়ে আলোচনা করছি। আপনার কাছে এই বিষয়ে বলতে চাচ্ছি যে আসলে কি স্থানীয় পর্যায়ে ভাড়া সুনির্দিষ্ট আছে কি না, কারণ যতদূর আমরা জানি যে হাইওয়ের বাসের ভাড়াটা সরকার নির্ধারণ করে দেয়, কিন্তু লোকাল ভাড়াটা কি সেভাবে নির্ধারিত হয় সরকারের দ্বারা? এই জায়গায় কি একটা গ্যাপ আছে? দেখুন, আসলে এখানে কোনো গ্যাপ নেই। আমি আপনাদের আলোচনা শুনছিলাম। এখানে আমি যে বিষয়টি লক্ষ্য করছি সেটা হলো যে বাসের ভাড়া নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু ঈদের 2টি ঈদ বোনাস এখানে নির্ধারণ করা আছে। জি ভাড়ার উপরে এই ঈদের ভাড়া নির্ধারণ করা থাকে। এখানে ঈদের 2টা ঈদ বোনাস বাস মালিক এবং সংশ্লিষ্ট যিনি চালক এবং চালকের সহকারী ভাড়া আদায়কারী তারা কিন্তু পেয়ে থাকেন। এটা কিন্তু ভাড়ার উপর নির্ধারণ করা আছে এবং নিয়মিত এই ঈদ বোনাসের ভাড়াটা এইখানে আদায় হয়ে থাকে। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে আমরা যেটা দেখছি তারপরেও কিন্তু তারা খালি আসছেন এমন অজুহাতে কিন্তু তারা ভাড়া বাড়াচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে যেটা সমস্যা সেটা হলো যে তারা কি আসলে খালি আসছেন সেজন্য বাড়াচ্ছেন, নাকি আসলে এটা অতিরিক্ত মুনাফা আর লুফে নেওয়ার নিয়তে বাড়াচ্ছেন, এটাই হলো গুরুত্বপূর্ণ। আমরা কোথাও দেখছি যে পথের ভাড়া 600 টাকা, সেখানে 2500 টাকা ভাড়া আদায় করা হচ্ছে। কোথাও যে পথের ভাড়া 500 টাকা, সেখানে 1500 টাকা ভাড়া আদায় করা হচ্ছে। তাহলে এটা বোঝা যায় যে আমার সিটটা খালি আসছে সেই জন্য এই যে ডাবল ভাড়া নিচ্ছে, ফেরতের ভাড়াও নিচ্ছে, এমনটি আসলে নয়। এখানে সরকারের আইনের যে দুর্বলতা এবং মনিটরিং এর যে দুর্বল ব্যবস্থা, এটার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের জন্য এটা করা হচ্ছে। আমরা যে বিষয়টি আমরা দেখেছিলাম এবারের ঈদুল আজহায় ঈদ ম্যানেজমেন্ট মিটিং এ তারা আসন প্রতি 200 টাকা বাস ভাড়া বাড়ানোর জন্য মালিকদের পক্ষ থেকে সবাই প্রস্তাব পেশ করা হয়েছিল। তখন আমরা তাদের দুটো যুক্তি ছিল। একটা হলো যে তারা আসার সময় কমপ্লিট খালি আসে, কিন্তু আমি আমাদের যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাই বলেছিলাম কোন কোন পথে খালি আছে, কিছু আসন খালি আছে, এটা সত্য। তবে কিছু কিছু পথে উভয়মুখী যাত্রী হয়। যেমন আমি আপনাকে যদি উদাহরণ দিয়ে বলি, ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ সড়ক রুট আছে যে সমস্ত রোডে যাওয়া এবং আসা উভয়মুখী যাত্রী হয়। এখানে কোনো যাওয়ার সময় আসার সময় আসন খালি আসে না, আবার কোন কোন রোডে খালি আসে, এটাও সত্য। আপনি তাহলে বলছেন যে এখানে আসলে এই ভেরিয়েশনটা দেখে আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে হয়তো বাস মালিকদের পক্ষ থেকেও আপনি মানে অভিযোগটা কম হবে এবং যাত্রীদের ভোগান্তিটাও কমবে। এই কোঅর্ডিনেশন যেটা ডক্টর সালেউদ্দিনও বলছিলেন, স্যার আপনি কি বলবেন? এটা তো অলরেডি মীমাংসিত বিষয়। কারণ প্রতি ঈদ বোনাস, এই যে আমাদের যে বর্তমান বিদ্যমান ভাড়া ব্যবস্থা তার উপরে তো অন্তর্ভুক্ত করা আছে। এখানে নতুন করে তাদেরকে আবার ঈদ বোনাস দেওয়ার
বা অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নাই। জি, তবে জনাব এখানে যে মোজাম্মেল, আপনার কাছে বিষয়টি আমরা ফিরে আসছি। স্যার, আপনি যদি এখানে আপনার মন্তব্য দেন, উনি যেটা বলছিলেন সেটার পরিপ্রেক্ষিতে। না, আমি তো আপনার ধরেন মোজাম্মেল সাহেব দীর্ঘদিন যাবৎ যাত্রী কল্যাণে সুবিধা অসুবিধা নিয়ে কাজ করছেন এবং পরিবহন ক্ষেত্রে তার যথেষ্ট আপনার এই পরামর্শগুলো আছেন। আমরা অনেক দিন ধরে একসাথে কাজও করেছি। উনি যেটা বলছেন এটা ঠিক আছে, সেটা হলো যে আপনার ধরেন যে সরকার তো একটা ভাড়া নির্ধারণ করেই দিয়েছে। তা নির্ধারণ করে দেওয়ার পরে এইখান থেকে 2 গুণ 3 গুণ ভাড়া যদি আপনি বেশি নেন, এটা তো একটা অপরাধ। আপনি অপরাধকে আপনার কোনো রকমই আপনার এটাকে সায় দেওয়া যাবে না, এটাকে অপরাধ হিসাবেই দেখতে হবে। তারপর শেষে মালিকদের তো পক্ষে আমি একটা কথা বলবো যে তারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই গাড়িগুলো আনে, তারা বেতন দেয়, তাদের দিকটা তাকাবে তখন। এই জন্য আমি মনে করি যে আমাদের এই মালিক সংগঠনগুলো সরকারের সাথে এই জিনিসগুলো নিয়ে, আর এরকম কতবার মানুষ এরকম এই কষ্ট ভোগ করে যাবে। আমার মনে হয় যে এইটা নিয়ে পরবর্তী সময়ে সরকারকে ভালো করে বোঝানো উচিত, সরকারকে ভালো করে তাদের সাথে বসা উচিত। এই জন্য যে এই ধরনের একটা, আমি বলবো সরি টু সে লাইক দ্যাট, একটা নুইসেন্স গেম। জনগণ থেকে আমি ভাড়া 600 টাকা, আমি নিব 1800 টাকা। ওয়াই? ইটস এ পানিশেবল অফেন্স আমি মনে করি। জি জি স্যার, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা আলোচনায় ফিরবো এবং আমরা এসে আসলে গুড সাইডগুলো নিয়েও কথা বলবো, যে কিছু কিছু চেঞ্জ আসলে এসছে যেটা পজিটিভ আমরা বলতে পারি, যে গত বছরের ঈদের সময় থেকে এই বছর কিছু কিছু ক্ষেত্রে সরকারের ডিসিশনে হয়তো ভোগান্তি কমেছে, স্বস্তি এসেছে, সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব। ডক্টর সালেউদ্দিন, আমরা বলছিলাম যে আমরা পজিটিভ চেঞ্জগুলো নিয়েও একটু আলাপ করতে চাই, যেগুলো আমরা বলতে পারি যে নিউজে যেগুলো আসছে, যে রেল স্টেশনের শিডিউল বিপর্যয় নেই দেখা যাচ্ছে, কারণ এখানে দেখা যাচ্ছে যে 3 স্তরের একটি টিকিট চেকিং সিস্টেম রাখা হয়েছে, যেটার কারণে এই শিডিউল বিপর্যয় নেই। এবারে ঢাকায় মোট 20টি হাট বসেছে, দক্ষিণ এবং উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে। এবং এই যে পশু আনার সময় যে রাস্তাঘাটে আমরা প্রতিবার শুনি যে পুলিশ মাস্তানের চাঁদাবাজি হয়, সেটাও তুলনামূলকভাবে এবার কম দেখা যাচ্ছে। 10 দিনের ছুটি থাকায় হয়তো ঈদের সময় এই আসা যাওয়ার হুড়োহুড়িটা একটু কমেছে সম্ভবত, যার কারণে নগরবাসী একটু ঈদ যাতায়াতটা প্ল্যান করে করতে পারছে, আস্তে ধীরে করতে পারছে। এই জিনিসগুলো আমরা দেখেছি যে পজিটিভ চেঞ্জ। তাহলে আপনি একটু আগে বলছিলেন বিরতিতে যে এই ব্যবস্থাপনায় তদারকি এটা অনেক ইম্পর্টেন্ট। আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই স্বস্তিটাকে বাড়ানোর জন্য, ভোগান্তিটাকে কমানোর জন্য? আপনি যদি গত ঈদে দেখেন, ঈদুল ফিতরে আপনি যদি লক্ষ্য করেন, তো দেখবেন যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, এই পদক্ষেপগুলোর ব্যাপারেও কিন্তু আমি আমার অনেক এই সকল সাক্ষাৎকারে আমি বলেছি। সেটা হলো যে এই 2টা ছুটি একটু বাড়িয়ে দেওয়ার জন্য, এবং এই বাড়িয়ে দেওয়ার ফলে হয়েছে কি, মানুষ নিজের শিডিউলটা নিজেই করতে পেরেছে। প্রথমে তারা ফ্যামিলিকে পাঠিয়ে দিয়েছে, তারপরে তারা নিজেরা গিয়েছে, হ্যাঁ, এবং সেই যাওয়াটার ভিতরে একটা গ্যাপ তারা নিয়েছে, মানে হুড়োহুড়ি হচ্ছে না। যার জন্য দেখেন ঈদুল ফিতরে কিন্তু আপনার খুবই সুন্দরভাবে আপনার মানুষ যেতে পারছে। এই বছর এখন এই ঈদুল আজহাতে আপনার আমি আজকে দেখলাম যে বেশ কিছু দুর্ঘটনা হয়েছে। এটার একটা কারণ হলো এই আপনার মানুষের সাথে সাথে কিন্তু আপনার পশুর আপনার বহন করাটাও কিন্তু এখন ওই ট্রান্সপোর্টই তো বহন করতে হয় এদেরকে। তো এই পশু বহন করতে যায় হয়তো রাস্তায় ওই ঈদের চেয়ে এই ঈদে একটু হচ্ছে আপনার কি বলে এটাকে, একটু যানজটটা একটু বেশি হচ্ছে, বা কেউ তাড়াহুড়াও করছে পশু নিয়ে। তো এই জন্য আপনার কিছুটা যা লক্ষ্য করলাম আমি এই 2-3 দিনে, যে কিছুটা হয়তো দেখা যাচ্ছে যে আপনার একটু যাত্রাতে আপনার কিছুটা যানজট হচ্ছে। কিন্তু সার্বিকভাবে আমি বলবো যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ, এবং তারা ভালোভাবেই আমি দেখছি, লক্ষ্য করছি, কারণ এটা যেহেতু আমার সাবজেক্ট, আমি এটা নিয়েই কাজ করি। আমি লক্ষ্য করেছি যে তারা সুন্দরভাবে আপনার এটাকে ম্যানেজ করতে পেরেছে। ইভেন আমি গাবতলীতে গিয়েছিলাম গত ঈদে,
আমি তাদের সাথেও আলাপ করেছি, আমি কেউই না, আমি একজন যাত্রী ভাই, মানে আমি এমন পপুলার ল্যাঙ্গুয়েজে তাদের সাথে কথা বলেছি, তারা বুঝতেই পারেনি আমি কি জানতে চাই। আমি দেখেছি যে তারাও বেশ খুশি যে আপনার রাস্তায় যে ট্রাফিক পুলিশ, হাইওয়েতে যে ট্রাফিক পুলিশের তারা খুব ভালোভাবে কাজ করছে। যেহেতু ওই জিনিসটা কমে গেছে, আনফর্চুনেটলি বলতে হয়, সেটা হলো যে চাঁদাবাজি জিনিসটা অনেকটা কমে গেছে। এই চাঁদাবাজিটা কমে গেছে। আর আরেকটা হলো যে ওই যে মাসেলম্যানদের যে কতগুলো দৌরাত্ম্য, এই জিনিসগুলো কিন্তু এখন অনেকটা কমে গেছে। আমি মনে করি যে ভবিষ্যতে যারাই সরকারে আসবেন তারা যাতে এই লেসনগুলো তারা নিতে পারে এবং কাজ করতে পারে, তাইলে আমার মনে হয়। আপনি দুর্ঘটনার কথা বলছিলেন ডক্টর সালেউদ্দিন, আমরা একটু বলতে চাচ্ছিলাম কারণ নিউজে এসছে এবং আমরা এমনি তো আশেপাশের যারা যাতায়াত করছেন তাদের থেকেও শুনতে পাচ্ছি যে লঞ্চের ওখানে, লঞ্চ টার্মিনালে বলেন, বাসের ছোটোখাটো যে দুর্ঘটনা, যদি আমরা শুনছি সরকারের পক্ষ থেকে যে ওখানে ল অ্যান্ড অর্ডার সিস্টেম ইজ ভেরি প্রপার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওখানে গ্যাপ দেখা যাচ্ছে। আসলে যারা যাত্রীরা তারা ওইভাবে সাপোর্ট পাচ্ছেন না। এই যে গ্যাপটা যেটা ওনারা বলছেন ওইভাবে আবারও আমরা তদারকিতে চলে আসছি যে মনিটরিং বডি যারা, এই ল অ্যান্ড অর্ডার সিস্টেম এটাকে তো আরও বেটার করা। আমার মনে হয় জনগণ এখন মানে যেহেতু তারা পজিটিভ সাইডটা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় এখানেও এটা জরুরি। আপনি যদি বলেন এই বিষয়ে একটু। আবার আমি যদি দুইটা ঈদের সাথে তুলনা করি, ওই রোজার যে ঈদুল আজহা, ঈদুল ফিতরের সময়টা ছিল এবং সেইখানে কিন্তু আপনার ওই ঈদটাকে ছাড়া ঈদটার ভিতরে এই ঈদের সাথে একটা ডিফারেন্স আছে। এই ঈদে কোরবানি যে আমরা করে থাকি, মানুষ যেহেতু আপনার অনেক দিনের ছুটি পেয়েছে, আপনি লক্ষ্য করবেন যে এবার কিন্তু এই কোরবানি ঈদের সময় কিন্তু বেশি মানুষ আপনার বাড়িতে চলে গেছে। সবাই চাচ্ছে যে আমি তো সময় পাচ্ছি, তা আমি কোরবানিটা বাড়িতেই করব। আমাদের কাছে তথ্য এরকম আছে যে বেশিরভাগ মানুষের চলে যাওয়ার জন্য আপনার বাড়িতে চলে গেছে, তো যার জন্য কোরবানিতে একটু ভিড় বেশি হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সদরঘাটের যে খবর আমি যতটুকু জানি সেটা হলো যে পুলিশ কিন্তু আপনার যথাযথভাবেই কিন্তু আপনার মানুষকে কিন্তু সহায়তা করছে, যে যাতে করে তারা তাদের সময় মতো তারা যাতে পারে, লঞ্চগুলো তারা ছেড়ে দিতে পারে, এটা আর কি। এই গ্যাপটা, এই দুইটা পর্বকে কেন্দ্র করে কিন্তু আপনার একটা ন্যাশনাল একটা আপনার উদ্যোগ নেওয়া যাবে না টোটাল, যে এই দুইটা পর্ব আমাদের জীবনে বছরে দুইবার আসবেই এবং এই সময় একটু এদিক ওদিক বেশি, কারণ আমাদের তো আপনার ঘনবসতিপূর্ণ, আমাদের চাহিদার চেয়ে আপনার সাপ্লাই অনেক কম, সব সেক্টরেই চাহিদার চেয়ে সাপ্লাই কম, ট্রান্সপোর্ট সেক্টরে। তো এই ধরনের একটু হবে, এটাকে মেনে, তবে আমি বলবো যে ডিসিপ্লিন ইজ গুড, বেটার। আমরা ফিরে আসছি জনাব মোজাম্মেল, আপনার কাছে আবার ফিরে যাব। আমরা দুর্ঘটনা নিয়ে কথা বলছিলাম যে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, বাস টার্মিনালে হতে পারে, লঞ্চ টার্মিনালে হতে পারে। সো ওইখানে বাস স্টেশন বা লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনে হতে পারে। সো প্রশাসনের তদারকিটা কেমন এবং এটাতে উন্নতি হয়েছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যদি বলেন। আপনার এবারের ঈদে এবং বিগত ঈদুল ফিতরে আমরা দুটো জিনিস লক্ষ্য করেছি। একটা হলো যে স্পষ্টত মালিকদের প্রভাব মুক্ত এবার এবং বিগত ঈদুল ফিতরে আমরা স্বস্তিদায়ক ঈদ যাত্রা দেখেছি। এবং এইবারও আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের আন্তরিক প্রচেষ্টায় আমরা জাতীয় মহাসড়কগুলোকে, যদিও যানবাহনের বিশাল বড় চাপ রয়েছে, এখানে কিন্তু কোথাও বড় ধরনের যানজট, কয়েকটি মহাসড়ক ছাড়া কোথাও বড় ধরনের যানজট আমরা দেখতে পাচ্ছি না। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও, বিশেষ করে আজকে যেটা সদরঘাটে লঞ্চ ঘাটগুলোতে আমরা যেটা দেখেছি, লঞ্চ ঘাটেও কিন্তু যাত্রীদের উপচে পড়া চাপ ছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকার কারণে, বিশেষ করে কোস্ট গার্ড সহ তারা লোড লাইন মেনে লঞ্চগুলো চলতে বাধ্য করেছে। সবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে একটা সজাগ এবং সচেতন ভাব আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যখন রাজনৈতিক সরকার থাকে তখন কিন্তু তারা দলীয় প্রভাবে বা সরকারের প্রভাবে অনেক কাজ করতে পারেন না।
এখন কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করছেন। আচ্ছা। বিশেষ করে সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, রেল পুলিশ, পাশাপাশি কোস্ট গার্ড সহ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, বিআরটিএ, আমরা প্রত্যেকটা জেলা ইউনিট মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করছে, যানজট নিরসনের জন্য তবে তারা নানান তৎপর ধরনের আছেন। জি। সমন্বয় সাধন করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জি। দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে। জি, জনাব আমরা যেটা মোজাম্মেল হক, শঙ্কা আমরা বুঝতে করেছিলাম, পেরেছি যে এখন আরো তৎপর আছেন, আমরা সিচুয়েশন বেটার বুঝতে পারছি। আরেকটা বিষয় যদি আপনার কাছ থেকে জানতে চাই, তারপর ডক্টর সালেউদ্দিনের কাছে ফিরবো, এই বিষয়টা নিয়ে যে বাসের কোয়ালিটি, এখনো যাত্রীদের অনেক কমপ্লেইন থাকে যে কোয়ালিটি অফ ট্রান্সপোর্ট, এটা নিয়ে আপনার কি মনে হয়, এটাতে কোনো চেঞ্জ এসছে কিনা? কারণ এখনো কিন্তু এই ধরনের কমপ্লেইন আসে যে বাসের ভিতরের পরিবেশ আর সার্বিক অবস্থা, যেখানে অবশ্যই এটার সাথেও ভোগান্তি জড়িত আছে। যেহেতু দেখুন, আমাদের আসলে আমরা যেটা মনিটরিং এ দেখতে পাই, আমাদের এখানে প্রায় ধরেন দূরপাল্লার কিছু কিছু রোডে বাসগুলোকে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনা করা যায়, কিন্তু কোথাও কোথাও এমন এমন কিছু বাস চলছে, বিশেষ করে আন্তঃজেলাগুলোতে, এক জেলা থেকে অপর জেলায়, জি। সেই বাসগুলো এখনো পর্যন্ত আমরা জানি এখানে বিশাল বড় অঙ্কের সংখ্যার বাস জি, বুঝতে আনফিট। পারছি। জি, জনাব মোজাম্মেল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য জুমে। স্যার, আপনার কাছে ফিরবো যে এই যে আমরা বলছিলাম কোয়ালিটি অফ ট্রান্সপোর্ট, এবং আমাদের সময়টাও কম, আমরা এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানবো যে এই কোয়ালিটিটা এনশোর করার জন্য উনি বলছিলেন, যদিও জনাব মোজাম্মেল বললেন যে বেটার, এখন এটা আন্তর্জাতিক মানসম্পন্ন বলছেন, কিন্তু যাত্রীদের কিন্তু এখনো কমপ্লেইন আছে এটা নিয়ে, এবং এটার তদারকি তেমন দেখা যায় না সব ক্ষেত্রে, আমি জেনারেলাইজ করব না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তদারকি হচ্ছে না, মনিটরিং কোনো ইয়ে নেই যে কোয়ালিটিটা মেনটেন করা হচ্ছে কিনা, কারণ এই যে লং রুটে যাচ্ছে অনেক সময় ব্যাপার। আমি আপনাকে বলি, এটা আমাকে এইভাবে দেখতে হবে, এটা কিন্তু একটা ব্যবসা, বিজনেস। যারা নাকি এই বিজনেসের সাথে জড়িত, সে কিন্তু একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে আসে, সার্ভিস প্লাস ব্যবসা। এখন ইটস এ বিগ সাবজেক্ট। তারপর আমি অল্প করে বলি আপনাকে, আপনি নতুন গাড়ি যদি দিয়ে দিই আমি এই নতুন গাড়িগুলো পরবর্তীতে আমাকে যদি শহরে চালাতে হয়, তাহলে তো এই নতুন গাড়ি পুরানো হয়ে যাবে, 2 মাস 2 বছর বা 1 বছরের ভিতরে পুরানো হয়ে যাবে। কারণ আমার টোটাল ট্রান্সপোর্ট সিস্টেমেই তো অরাজকতা, আমার আনপ্ল্যান্ড আমি সিস্টেমে আমি গাড়ি চালাচ্ছি। আপনি দেখেন ঢাকা শহরে, আমরা আজকে এই ঢাকা শহর দেখলে কেউ বলবে না যে এটা একটা রাজধানী শহর। এখানে ব্যাটারি চালিত রিক্সার জন্য বাস চলতে পারে না। আপনি এখন আমি যদি বলি সব নতুন গাড়ি দেওয়া দেন ঈদের সময়, ওই গাড়িগুলো পরবর্তীতে সে নতুন রাখতে পারবে না, সে চালাতে পারবে না। কোয়ালিটি অফ ড্রাইভারও একটা বিষয় না, আছে, শুধু কোয়ালিটি অফ আমি ট্রান্সপোর্ট আসতেছি, এটা শুধু কোয়ালিটি অফ ভেহিকেল আছে, কোয়ালিটি অফ ড্রাইভার আছে, ইভেন কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট, জি অফ কোর্স, এইখানে এইটাও আছে। প্লাস আমি সংক্ষেপে আপনাকে বলি, সেটি হলো যে একটা কিছু হইলে আমরা একটা চালকের উপরে দোষ দিয়ে দিই। আপনি জানবেন যে একটা চালক কিন্তু 6 ডাইমেনশনে কাজ করে, সে একটা মানুষ। আমি যাত্রী বসে আছি, আমার একটাই ডাইমেনশন, কোনটা? আমি আমার জায়গায় যাই পৌঁছবো। আর একটা চালক তার 2টা পা, তার একটা পা ইউজ করে ব্রেক এবং অ্যাক্সিলারেটরের জন্য। তার ডাইন পাশে কি গাড়ি চলছে, বা পাশে কি গাড়ি চলছে, কারণ সেখানে কোনো ডিসিপ্লিন নেই, সেইটাও তাকে দেখতে হচ্ছে। উপরে সে গাছের সাথে, আমি নিজের চোখে দেখেছি, একদিন হাঁটতে যায় সকাল হতে, বিআরটিসির ডাবল ডেকার এই ছাদ উঠায় নিয়ে গেছে গাছে, সে উপরেও খেয়াল করতে হয়। প্লাস সবচেয়ে বড় তার যেটা 6 যেটা, সেটা হলো পিছনের যাত্রী। বুঝতে পারছি। আপনি যাত্রীদেরকে যদি শুদ্ধাচরণে না আনতে পারেন, আপনি এক ড্রাইভারের উপর করতে পারবেন না। জি, ডক্টর এস এম সালেউদ্দিন, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য, একটি আলোচনার জন্য, এবং মোজাম্মেল হক চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের জুমে আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ঈদের অগ্রিম শুভকামনা রইল।